হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে ফিজিক্যাল সায়েন্সে দেখো যেটা 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে, আর সেই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। এর আগে আমরা 3টি স্কুলের প্রশ্নপত্র সলভ করে নিয়েছি। যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলেই সেখানে তোমরা প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেটাতে ক্লিক করলেই পরপর তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। দেখো, আমাদের প্রথমে বিভাগ ক থেকে এমসিকিউ। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায়, সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। তাহলে সিএল মূলক যেটা দেওয়া হয়েছে, সিএল মূলকটাই তোমরা লিখবে। ওকে, এরপরে প্রদত্ত কোন উষ্ণতাটি বাস্তবে অস্তিত্ব নেই? আমরা সেলসিয়াস স্কেলে ঋণাত্মক উষ্ণতা পাই, কিন্তু কেলভিন স্কেলে কখনো কিন্তু ঋণাত্মক মান পাই না। সব থেকে যেটা লোয়েস্ট ভ্যালু সেটা হচ্ছে 0 কেলভিন। ঋণাত্মক মান কিন্তু আমরা পাই না। এখানে -5 কেলভিন দেওয়া হয়েছে, এটা তো আমাদের কখনোই সম্ভব নয়, যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ ভ্যালু কেলভিন স্কেলে হয় না। তাহলে -5 কেলভিন এটা হবে আনসার। এরপর পিভি বনাম পি যেটা লেখচিত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা ভূযক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এখানে চাপ অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে এটা হবে আনসার। এরপরে একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কিন্তু একই থাকবে, তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো উত্তল বা কনভেক্স মিরর। দেখবে আয়নাতে গাড়ির সাইডে বাইকের পাশেও দেখবে যে মিররটা থাকে, দর্পণটা থাকে, সেটাতে লেখা থাকে কনভেক্স মিরর। ওকে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সাধারণ উষ্ণতায় তরল এবং কঠিন হলো। তরল আমরা এখানে পাচ্ছি ব্রোমিন এবং কঠিন হচ্ছে আয়োডিন। একটা প্রশ্ন আছে যে পর্যায় শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস 3 ধরনের মৌল পাওয়া যায়? সেটা হবে গ্রুপ 17, তাই না? তোমরা জানো যে সেটা হচ্ছে গ্রুপ 17। এখানে ফ্লোরিন, ক্লোরিন এগুলো হচ্ছে এই যে হ্যালোজেন মৌলগুলো, সেগুলো গ্যাসীয়। ব্রোমিনটা তরল, আয়োডিনটা হচ্ছে কঠিন। তাহলে 3 ধরনের মানে 3 পদার্থের 3টি অবস্থারই কিন্তু মৌল এখানে পাওয়া যায়। ওকে, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত সমযোজী যৌগের থেকে বেশি হয়, তাই না? খুব বেশি হয়। বিভাগ খ সলভ করব। 2 এর প্রথম প্রশ্ন, সিএফসি ওজোন গ্যাসের বিয়োজন ঘটিয়ে বায়ুমণ্ডলে কোন গ্যাস মুক্ত করে? না তো অক্সিজেন। অক্সিজেন গ্যাসে পরিণত করে। পারমাণবিক অক্সিজেন তৈরি হয় এবং তার সঙ্গে অক্সিজেন অণু তৈরি হয়, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। ফায়ার আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশীলতা। কোন ধরনের বায়ু বেশি হালকা? শুষ্ক বায়ু না আর্দ্র বায়ু? আর্দ্র বায়ু বেশি হালকা, এবং এটা বড় প্রশ্ন, 2 মার্কসের প্রশ্নও আসে। আমরা সেখানে দেখেছিলাম যে আর্দ্র বায়ু, যেখানে জলীয় বাষ্পর আণবিক ভর আমরা বের করি, আর শুষ্ক বায়ুর ক্ষেত্রে মেনলি নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে, সেগুলোর ভর বের করে আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু আর্দ্র বায়ুর মোলার ভরটা কম হচ্ছিল, তাই না? তার মানে সেটা হালকা। জলীয় বাষ্পপূর্ণ বাতাস সবসময় হালকা হয়। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস এটা কিন্তু একটা স্থির বিন্দু, সেটার কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু গৌণ ফোকাস সেটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু নয়। এরপরে কোন দর্পণ সর্বদা অসৎ এবং খর্বাকৃতি, মানে অসৎ হবে এবং ছোট, কেমন সবসময় বেটে আকৃতির প্রতিবিম্ব তৈরি করবে? সেটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। মেন্ডেলিপের পর্যায় সারণীতে মুদ্রা ধাতু বা কয়েন এজ মেটাল, যেগুলো কপার, তারপরে সিলভার, তারপরে গোল্ড, এই যে মৌলগুলো সেগুলো কোথায় রয়েছে? সেটা হচ্ছে গ্রুপ 11 রয়েছে। কেমন? গ্রুপ 11, 11 নম্বর গ্রুপের মধ্যে রয়েছে। এইগুলো মুদ্রা ধাতু বলা হয়, তার কারণ প্রাচীনকালে এই ধাতু দিয়ে কয়েন তৈরি করা হতো, তাই না? বিভিন্ন ইতিহাসে তোমরা পড়েছো। আয়নন শক্তির ক্রম ডাউন দ্য গ্রুপ কি হয়? নিচের দিকে যত নামবো, নিচের দিকে নামলে আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি কমে। এখানে প্রথমে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তাই না? বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ বাজারে রাখুন, এটা আমরা বলেছিলাম, তাই না? বেস্ট ম্যাজিক ক্যামেরা সিরিজ বাজারে রাখুন। তাহলে যত নিচে যাব তত আমাদের কিন্তু আয়নন শক্তির মানটা কমে। তাহলে বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আরও কমবে, তারপর ক্যালসিয়াম আরও কমবে, স্ট্রনসিয়াম তো আমাদের দেয়নি, বেরিয়াম দিয়েছে, তাহলে এটাতে আরও কমবে। আমাদের বলছে ঊর্ধ্বক্রমে, তাহলে নিচ থেকে উপরে লিখবো আমরা। সব থেকে বেরিয়ামের কম, তার থেকে ক্যালসিয়াম বেশি, তার থেকে ম্যাগনেসিয়াম বেশি, তার উপরে রয়েছে বেরিলিয়াম, তার সব থেকে বেশি। জলে অদ্রাব্য একটা আয়নীয় যৌগ নাম লিখতে হবে, তোমরা লিখবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। বিভাগ গ 3 এর প্রথম প্রশ্ন, আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? জ্যাট্রোফা। কোনো জ্বালানি যেটা জ্বলন বিন্দু, লিখবে এখানে সর্বনিম্ন যে উষ্ণতায় কোনো জ্বালানি জ্বলতে শুরু করে সেই উষ্ণতাকে ওই জ্বালানি জ্বলনাঙ্ক বা জ্বলন বিন্দু বলে। কেমন? মানে মিনিমাম যে টেম্পারেচার দিলে সেই কোনো একটা জিনিস জ্বলতে শুরু করে সেটা হচ্ছে জ্বলনাঙ্ক, কেমন, বা জ্বলন বিন্দু। এখানে প্রশ্ন দিয়েছে 10 ATM চাপে একটি সিলিন্ডারে 9 লিটার একটি গ্যাস রয়েছে। একই উষ্ণতায় 2 ATM চাপে ওই গ্যাস দ্বারা 3 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা হবে? প্রাথমিক চাপ P1 সেটা 10 ATM, প্রাথমিক আয়তন V1 সেটা 9 লিটার, আর আমরা যেটা সম্পর্ক জানি সেটা হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2। তাহলে V2 মানে কি? P1 V1 বাই P2 টা নিচে আসবে। ওকে, এখানে P2 টাও লিখে দেবে, কেমন? P2 যেটা সেটা বলে দিয়েছে 2 ATM চাপ, কেমন?
তাহলে এখানে P1 যেটা 10 বসাবো, V1 9 বসাবো, P2 মানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে V2 আমরা পেয়ে যাবো 45। ওকে, 45 লিটার। এবার বলেছে 3 লিটার আয়তনে কতগুলো বোতল ভর্তি করা যাবে, তাহলে 45কে 3 দিয়ে ভাগ করবো। কারণ 45কে 3 দিয়ে ভাগ করবো, যেহেতু একটা বোতলের আয়তন 3 লিটার, তাহলে 45 লিটার গ্যাসকে ভরতে কতগুলো বোতল লাগবে, তাহলে 3 লিটারে কতগুলো বোতল লাগবে, 45কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 15টি। এরপরে নেক্সট এখানে প্রশ্ন বলছে যে একটি অবতল দর্পণের সামনে এমনভাবে একটি বস্তু রাখা হলো যাতে বস্তুর সমান ও উল্টো সদ্বিম্ব দেখা যায়। যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তুর সমান এবং উল্টো সদ্বিম্ব লক্ষ্য করা যায়। ওকে, বক্রতা কেন্দ্রে যদি রাখি তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি হবে, সদ্বিম্ব হবে এবং উল্টো হবে। ওকে, এখানে আমাদের যেটা দিয়েছে দেখো, এই যে কেমন, এখানে বস্তুর সমান, ওপর দিকে বস্তু ছিল এবং নিচের দিকে এরকম উল্টানো একটা সদ্বিম্ব তৈরি হবে। তাহলে এই ছবিটা যেটা দেওয়া হয়েছে, কেমন 42 নম্বর চিত্র, সেই চিত্রটা তোমাকে অঙ্কন করে দেখাতে হবে রেখাচিত্রের সাহায্যে। ওকে, এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। এখানে বলছে যে উত্তল দর্পণের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা। আমাদের প্রশ্নে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলেছে, তাহলে এখানে তোমরা লিখবে যে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে উত্তল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুটিকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বা শুধুমাত্র ফোকাস বলে। ওকে, তাহলে এই যে ছবিটা 2 নম্বর যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা দ্রুত এঁকে দেবে, কেমন 2 নম্বর ছবিটা। এরপরে নেক্সট আমাদের কোশ্চেন বলেছে এখানে এক্স মৌলের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, ওয়াই এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে এই 2টো ইলেকট্রন রয়েছে মানে 2 নম্বর শ্রেণী। ওয়াই মৌলটার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, মাঝখানে 10খানা কি থাকে সন্ধিগত মৌল, তাহলে 10 + 7 নিয়ে হয়ে গেল 17 নম্বর শ্রেণীতে থাকবে দীর্ঘ পর্যায় সারণীর। ওকে, যৌগ গঠনের ক্ষেত্রে কোনটি জারক কোনটি বিজারক? জারক মানে যে মৌল অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে জারক বলে। তাহলে নিজে বিজারিত হওয়া মানে নিজে ইলেকট্রন গ্রহণ করবে। এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে অক্টেট পূর্ণ হবে। তাহলে যেহেতু ওয়াই মৌলের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে, তাই এটি নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে এবং অন্যকে জারিত করবে, তাই ওয়াই মৌলটি হলো জারক। অপরদিকে যে মৌল অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় সেটা হচ্ছে বিজারক। নিজে জারিত হওয়া মানে নিজের ইলেকট্রন বেরিয়ে যাবে। এক্স মৌলের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হবে এবং অন্যকে বিজারিত করবে, তার জন্য এক্স মৌলটি হলো এক্ষেত্রে বিজারক। বন্ধনের প্রকৃতি উল্লেখ করে লুইস ডট গঠন আঁকতে হবে। প্রথমে HF হাইড্রোজেন ফ্লোরাইডটা এখানে 105 পাতায় দেওয়া হয়েছে। এই যে HF হাইড্রোজেন বাইরের কক্ষে একটা ইলেকট্রন, ফ্লোরিনের ক্ষেত্রে বাইরের কক্ষে আমাদের জানি যে এর 7টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7। এই একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা, ফ্লোরিনের একটা ইলেকট্রন মাঝামাঝি এসে ইলেকট্রন জোড় গঠন করবে, এটা হাইড্রোজেনে ব্যবহার করবে, ফ্লোরিনে ব্যবহার করবে, তাতে হাইড্রোজেনের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন হয়ে গেল, ডুপ্লেট রুল ফলো হলো। আর ফ্লোরিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 8টা পূর্ণ হয়ে গেল, মানে অক্টেট পূর্ণ হয়ে গেল। 2টো ইলেকট্রন মিলে একটা বন্ড, তাহলে সমযোজী এক বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন ফ্লোরাইড গঠিত হয়। আর আরেকটা কোশ্চেন ছিল যে সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আঁকবে, ফ্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন 7টা আঁকবে। এবার কি হবে, সোডিয়াম তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন ফ্লোরিনকে পুরোপুরি দিয়ে দেবে, তাহলে শিফটিং অফ ইলেকট্রন হয়ে যাবে পুরোপুরি। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তার জন্য Na+ তৈরি হলো, আর ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তার জন্য F- হলো, অক্টেট পূর্ণ হয়ে গেল দুজনেরই। তাহলে Na+ আর F- তারা যেহেতু দুটো বিপরীত তড়িৎধর্মী আয়ন, ক্যাটায়ন আয়ন, তার জন্য তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড মানে NaF তৈরি করবে। তো এই স্ট্রাকচারটা পুরোটা এই লাইনটা দেখাবে। এরপরে বিভাগ ঘ, প্রথম প্রশ্ন, ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন? গ্যাসপূর্ণ বা বায়ুপূর্ণ বেলুনকে রোদে রাখলে উষ্ণতা বৃদ্ধির জন্য বেলুন মধ্যস্থিত গ্যাসের অণুগুলি গতিশক্তি বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে। গতিশীল গ্যাসের অণুগুলি রবারের বেলুনের উপর চাপ প্রয়োগ করে, মানে ধাক্কা দেয় এবং আয়তনে প্রসারিত হওয়ার চেষ্টা করে, ফলে গ্যাসীয় অণু কর্তৃক প্রদত্ত চাপের মান রবারের বেলুনের স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করলে বেলুনটি আয়তনে প্রসারিত না হতে পেরে ফেটে যায়। মানে চাপ দেয় এবং চাপটা বাড়তে বাড়তে এমন একটা সীমায় এসে পৌঁছায় যে বেলুনের যেটা ইলাস্টিসিটি সেটাকে ক্রস করে দেয়, তার জন্য আর প্রসারিত হতে পারে না, তখন বেলুনটা খেয়ে যায়, ফেটে যায়। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আছে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা গেল Vp² সমান হচ্ছে ধ্রুবক, সূত্রটি মেনে চলে। গ্যাসটির প্রাথমিক আয়তন এবং তাপমাত্রা V এবং T হলে গ্যাসটির আয়তন 2V হলে তাপমাত্রা কত হবে? এখানে আমরা ধরলাম যে গ্যাসের অন্তিম আয়তন সেটা V1, আমরা প্রাথমিক আয়তন V1 ধরি আর প্রাথমিক চাপটাও P1 ধরি, আর অন্তিম চাপ P2 ধরি এবং অন্তিম আয়তন V2 ধরি।
এখানে প্রাথমিকগুলোতে 1 লেখেনি, প্রাথমিকগুলো নর্মালি পি ভি টি এরকমভাবে লিখেছে, আর অন্তিমগুলোকে 1 দিয়ে লিখেছে। কেমন? তোমরা চাইলে ওই 1 আর 2 হিসেবেও লিখতে পারো। কেমন? এখানে যেমনভাবে দেওয়া আছে আমি সেটাভাবে বলে দিচ্ছি যে তোমাদের এখানে ধরেছে যে অন্তিম আয়তন মানে V1 ধরেছে, সেটা প্রাথমিক আয়তন V তার দ্বিগুণ। অন্তিম তাপমাত্রা T1 ধরেছে, আমরা সাধারণত T2 ধরি, তাই না? অন্তিম চাপ P2 ধরি, কিন্তু P1 ধরেছে। যাই হোক, আর প্রাথমিকটাকে শুধু 1 2 না দিয়ে শুধু PV এরকমভাবে লিখেছে। এবার গ্যাসটি PV স্কোয়ার সমান ধ্রুবক সূত্র মেনে চলে, তাহলে P1 আমরা কি লিখি, এটা V1 P1 এর স্কোয়ার সমান V2 P2 স্কোয়ার, সেটা না লিখে VP স্কোয়ার সমান V1 P1 স্কোয়ার লিখেছে। কেমন? এবার এইখানে যেটা রয়েছে আমাদের এই যে পি স্কোয়ার আর P1টাকে নিচে আনো, তাহলে P1 স্কোয়ার নিচে আসলো, আর এই ভিটা চলে আসবে নিচে V1 এর নিচে। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 V1 না লিখে শুধু পি ভি বাই টি, আর টু জায়গাতে 1 হবে, তাই না? P1 V1 বাই T1। এবার এখানে পি রেখেছে আর এই P1টা এদিকে নিয়ে চলে এসেছে, তাই পি বাই P1। ওকে, আর এইগুলো সব এদিকে চলে এলো, তাহলে এদিকে যদি চলে আসে V1 আর টি গুণ হয়ে গেল, আর এটা V নিচে চলে আসবে T1 এর সঙ্গে, T1 V। ওকে, এবার আমরা কি করবো, স্কোয়ার করবো। এই উপরটাকেও স্কোয়ার করো, তাহলে পি স্কোয়ার, নিচে P1 তারও স্কোয়ার, এই উপর এদিকেও স্কোয়ার করতে হবে, তাহলে V1 স্কোয়ার টি স্কোয়ার, এটা T1 স্কোয়ার ভি স্কোয়ার, স্কোয়ার করলাম। এবার আমরা এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর যে সমীকরণ সেগুলো তুলনা করব। দেখো এখানে বাঁ দিকে যা রয়েছে, এখানে পি স্কোয়ার বাই P1 স্কোয়ার ছিল, এদিকেও তাই রয়েছে পি স্কোয়ার বাই P1 স্কোয়ার, তাহলে বাম দিক সমান, তাহলে ডান দিকগুলো আমরা সমান করে দেবো। কেমন? এর ডান দিকে কী ছিল, V1 বাই ভি লিখলাম, এর ডান দিকে কী ছিল, এইটা, তাহলে এইটা আমরা লিখে দিলাম। এবার আমরা এখানে করব কি, আমরা কোনাকুনি গুণ করব। কেমন? কোনাকুনি যদি গুণ করি, আচ্ছা, কোনাকুনি গুণ করলে তোমাদের এই জিনিসটা একবার দেখাচ্ছি। এটা কিন্তু কেটে যায়। কেমন? এই যে এখানে একটা ভি রয়েছে, এই নিচে কিন্তু কাটেনি, শুধু ভি পড়ে থাকে। এই ওপরেও কিন্তু ভি কেটে যায়, V1 কেটে যায়, তাহলে এখানে শুধু V1 পড়ে থাকে, একটা V1 পড়ে থাকে। এবার যদি কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে এটা V T1 এর স্কোয়ার, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে V T1 এর স্কোয়ার, দেখো V T1 স্কোয়ার, আর এইদিকে কোনাকুনি গুণ করলে V T2 স্কোয়ার, তাই না? এই V1 T2 স্কোয়ার টি স্কোয়ার V1 টি স্কোয়ার। ওকে, যদি অসুবিধা হয়, এই লাইনটা যদি অসুবিধা হয়, আমি একবার মুছে দিয়ে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। কেমন? এই জিনিসটা মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি যেভাবে বললাম সেভাবেও করতে পারো, বা এমনিতেই সিম্পলি বসিয়ে দাও। এটাকে আমরা বসাবো, এইটার সঙ্গে আমরা এটা গুণ করব, এই গুণটা করছি। তাহলে লিখলাম V, তারপর লিখলাম V1 এর স্কোয়ার, ভি লিখলাম, তারপরে V1 এর স্কোয়ার, তারপরে টি স্কোয়ার লিখলাম, এটা গুণ করলাম। এই দিকে গুণ করবো আমরা। এদিকে যদি গুণ করি, তাহলে আমরা লিখব V1 প্রথমে লিখলাম, তারপরে T1 স্কোয়ার ভি স্কোয়ার। ওকে, এবার এদিকে একটা ভি আছে, এদিকে ভি স্কোয়ার রয়েছে, তাহলে একটা করে আমরা কাটবো, তাহলে শুধু একটা ভি পড়ে থাকবে। ওকে, আর এই V1 এদিকে রয়েছে, এই V1 এটা কাটো, আর এখানে তাহলে একটা V1 পড়ে থাকবে, তাহলে V1 টি স্কোয়ার সমান, এখানে কি পড়ে আছে, শুধু ভি পড়ে আছে, আর T1 স্কোয়ার পড়ে আছে, T1 স্কোয়ার পড়ে আছে, তাহলে V1 টি স্কোয়ার সমান T1 এর স্কোয়ার ভি, বা ভি T1 স্কোয়ার, এই জিনিসটাই এখানে লেখা হয়েছে। ওকে, এবার V1 মানে কি, V1 মানে 2V, V1 মানে 2V দেওয়া আছে, তাহলে V1 এর বদলে 2V বসালাম, আর টি স্কোয়ার যা আছে লিখলাম, আর এদিকে T1 স্কোয়ার ভি যা আছে লিখলাম। এই ভি কেটে যায়, তাহলে 2T স্কোয়ার হচ্ছে, তাই না? 2T স্কোয়ার সমান T1 এর স্কোয়ার, এটাকে ঘুরিয়ে লিখেছে, T1 স্কোয়ার মানে হচ্ছে 2T স্কোয়ার। তাহলে T1 মানে কত, স্কোয়ার তুলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে রুট 2T, তাই না? এটা যখন আমরা T1 স্কোয়ার সমান, T1 স্কোয়ার মানে হচ্ছে 2T স্কোয়ার, তাহলে শুধু যদি আমি এখানে দেখাচ্ছি, এখানে অনেকগুলো লাইন স্কিপ করা হয়েছে। T1 এই যে T1 স্কোয়ার মানে হচ্ছে 2T স্কোয়ার, তাহলে T1 মানে কত, T1 মানে পুরোটা রুট 2T স্কোয়ার, তো রুট টুই থেকে যায়, আর টি যেটা স্কোয়ার রয়েছে আর রুট রয়েছে, তাহলে কেটে যায়, রুটটা স্কোয়ার কেটে যায়, টিটা বাইরে চলে আসলো। এই টিটা কিন্তু রুটের বাইরে আছে, ভেতরে কিন্তু নেই, তাহলে রুট টু ইন্টু টি, তাহলে 2V হলে তাপমাত্রা হবে √2T। ওকে, জটিল কিছুই নেই, ওই জিনিসটা শুধু এরকম ঘুরিয়ে সংখ্যাগুলো এদিক ওদিক করে দিয়েছে, তুমি তার মুখস্থ করবে না, যখন করবে স্টেপ বাই স্টেপ করে দেখবে হয়ে যাবে অঙ্কটা। ওকে, এখানে অথবা দিয়ে আমাদের প্রশ্ন যেটা দিয়েছে, এখানে কোনো গ্যাসের 1 গ্রাম 60°C উষ্ণতায় 2 ATM চাপে 410 মিলিলিটার আয়তন দখল করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। গ্যাসটির ভর বলেছে 1 গ্রাম। কেমন? কোনো গ্যাসের 1 গ্রাম বলেছে, এটা 60°C উষ্ণতা,
তাহলে 273 সঙ্গে 7 যোগ করে কেলভিনে করে নিলাম, 280 কেলভিন। চাপ পি ছিল 2 atm, আয়তন বলেছে 410 মিলিলিটার। লিটার করতে গেলে মিলিলিটারকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল 0.41 লিটার। সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান এটা। তোমরা সম্পর্কে জানো যে পিভি সমান এনআরটি, এনটাকে আমরা কি লিখি W/m, আর আরটি যা আছে আরটি লিখলাম। এবার এখান থেকে এম বার করবো, তাহলে এম যদি আসে এদিকে তাহলে পিভিটা নিচে চলে আসবে, তাহলে WRT/PV। এবার এম সমান সব মানগুলো বসাবে, পরপর সব বসাবে, নিয়ে 28 কিন্তু হয়ে যাবে এখানে আনসার। ওকে, এরপরে নেক্সট আমাদের কোশ্চেন, এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 36 গ্রাম জলীয় বাষ্পে H পরমাণুর সংখ্যা কত? 1 মোল জল মানে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম জল মানে জল আর জলীয় বাষ্প একই, তাই না? তাহলে 18 গ্রাম জল মানে 1 মোল, 18 গ্রামে 1 মোল, তাহলে 18 2 36 হয়, তাহলে 18 গ্রাম জল মানে জলীয় বাষ্প মানে 1 মোল, তাহলে 36 গ্রাম মানে 2 মোল। ওকে, 2 মোল। এবার 2 মোল মানে কতগুলো অণু থাকবে? অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি যে n বলেছে, এখানে n ধরে নিতে বলেছে, 6.022 × 10⁻23, সেটা লিখবে না, n বলেছে, nই বসাবে। তাহলে 1 মোলে n সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক, 2 মোলে 2n সংখ্যক কি অণু থাকবে? জলের অণু থাকবে বা জলীয় বাষ্প অণু থাকবে। 1 মোলে n থাকে, 2 মোলে 2n, 3 মোলে 3n, এরকম সম্পর্ক। তো 2 মোলে 2n খানা জলের অণু থাকবে। এবার 2 মোল জলে H পরমাণু সংখ্যা বলেছে, একটা জলের অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে বলো তো? দুটো করে, তাই না? তাহলে একটা জলের অণুতে মানে দুখানা করে হাইড্রোজেন পরমাণু থাকে। এবার যদি প্রশ্ন তোমাদের বলে দেয় যে 2n খানা জলের অণু আছে, তাহলে তাতে কতগুলো হাইড্রোজেন পরমাণু? তাকে 2 দিয়ে গুণ করবো, নিয়ে 4n হয়ে যাবে আনসার, তাই না? এক অণু জলে দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে 10 অণুতে কত? 10কে 2 দিয়ে গুণ করবো, 20 খানা হাইড্রোজেন পরমাণু। যদি তোমাদের বলি যে 50 অণু জলে কটা হাইড্রোজেন পরমাণু, তাহলে 50টাতে প্রত্যেকটা দুটো করে, তাহলে 50কে 2 দিয়ে গুণ করবে। একই রকম 2n এ কতগুলো হাইড্রোজেন পরমাণু, তাহলে 2n কে 2 দিয়ে গুণ করবে, তাহলে 4n হবে আনসার। ওকে, এরপরে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো r = 2f। এটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, অবতল দর্পণের ক্ষেত্রে এই যে এখান থেকে শুরু করে লিখবে, অবতল দর্পণের ক্ষেত্রে এরকমভাবে শুরু করে এই দুটো লাইন লেখার পরে একদম এতটা পর্যন্ত লিখতে হবে, কেমন? এই যে বক্রতা ব্যাসার্ধ r মানে হচ্ছে 2 × ফোকাস দৈর্ঘ্য, এতটা অবধি তোমাদের লিখতে হবে। ওকে, যখন এই আলো চ্যাপ্টারের ক্লাস হবে তখন আমি এই জিনিসগুলো বুঝিয়ে দেবো। এই ধরনের দর্পণ দুটি ব্যবহার লেখো। আচ্ছা, অবতল দর্পণের দুটো ব্যবহার এখানে তোমরা লিখবে। এই যে দাড়ি কামানো দর্পণ হিসেবে ব্যবহার করা হয়, আর মোটর গাড়ি হেডলাইট, টর্চ লাইট বা সার্চ লাইটে প্রতিফলক হিসাবে ব্যবহৃত দর্পণ অবতল দর্পণ একটি বিশেষ রূপ, যা অধিবৃত্ত দর্পণ নামে পরিচিত। এরকমভাবে দুটো ব্যবহার লিখবে। সূর্যালোকে একটি অবতল দর্পণ কে রেখে ফোকাসে এক টুকরো কাগজ রাখলে কি পরিবর্তন হবে এবং কেন হবে? ওকে, তাহলে সূর্যালোকের মধ্যে একটা অবতল দর্পণ রেখে ফোকাসের মধ্যে কি রাখতে হবে? ফোকাসের মধ্যে একটা কাগজ ধরতে হবে, তাহলে কি পরিবর্তন হবে? এখানে তাহলে কি বলছে? সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে ওই দর্পণে এসে আপতিত হয়, দর্পণ দ্বারা প্রতিফলনের পর ওই রশ্মিগুচ্ছ দর্পণের ফোকাসে মিলিত হয় এবং এর সঙ্গে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে, ফলে দর্পণটির ফোকাসে এক টুকরো কাগজ রাখলে, যে বস্তু লেখা দরকার নেই, এক টুকরো কাগজ রাখা হলে তার উষ্ণতা অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে বস্তুটিতে অর্থাৎ কাগজটিতে আগুন ধরে যায়। ওকে, তাহলে এরকমভাবে তোমরা আনসারটা লিখবে। ওকে, এরপরে গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝায়? প্রথমে এখানে অ্যাঙ্গুলার অ্যাপারচারটার ডেফিনেশনটা দেবে, যে কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের 2 প্রান্তবিন্দু সংযোজক রেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই দর্পণের কৌণিক উন্মেষ বলা হয়। কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রির কম হলে দর্পণটিকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়। এরপরে নেক্সট 4.3, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং দর্পণের সামনে একটি বস্তু কোথায় রাখলে বিবর্ধিত সদ্বিম্ব আর একটা বিবর্ধিত অসদ্বিম্ব সৃষ্টি হবে? দুটো আমাদের কন্ডিশন মানে প্রশ্ন দিয়েছে এখানে। তাহলে এক হচ্ছে যে বস্তুটি যখন ফোকাসে অর্থাৎ দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে থাকবে তখন সৎ এবং অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে, মানে সৎ এবং অসীম বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। আর এখানে যখন বস্তু যখন ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অর্থাৎ 15 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার থাকবে তখনও কিন্তু সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। প্রথমে সৎ আর বিবর্ধিত বলেছে, তাহলে আমরা এটাকে একটা লাইনে লিখতে পারি, চাইলে এই দুটো কন্ডিশনকে একটা লাইনে লিখতে পারি, যে বস্তুটি যখন ফোকাসে অথবা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তখন সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, ব্যাস। আর 2 নম্বর বলেছে অসৎ, তাহলে সেখানে বস্তুটি যখন ফোকাস আর মেরুর মাঝে থাকবে অর্থাৎ 15 সেন্টিমিটারের মধ্যে থাকবে
তখন সেক্ষেত্রে অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। যদি ছবি না পাও তাহলে কমেন্টে জানাবে, নেক্সট ক্লাসে আমি ছবিটা তোমাদের দেখিয়ে দেবো। ওকে, এরপরে এখানে বলেছে এগুলোকে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাবে। তাহলে টেলুরিয়াম, তারপরে সেলেনিয়াম, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। ডাউন দ্য গ্রুপ কি হয়? কমে, তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে একদম নিচে যেটা আছে তার সব থেকে কম, টেলুরিয়াম, তারপরে সেলেনিয়ামের একটু বেশি, সালফার আরও বেশি, অক্সিজেন উপরে রয়েছে আর আরও বেশি। বিজারণ ক্ষমতা ডাউন দ্য গ্রুপ কী হবে? কমে, যেহেতু নিচের দিকে ধাতুগুলো থাকে, ধাতুগুলো বিজারণ ক্ষমতা বেশি হয়। তাহলে ফ্লোরিন থেকে ক্লোরিন, তার থেকে ব্রোমিন, তার থেকে আয়োডিন বেশি। ক্রমবর্ধমান পারমাণবিক আকার, এটা ক্যালসিয়াম হবে না, এটা সিজিএম হবে। কেমন? এবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিএম এরকমভাবে থাকে, তাই না? হাই লিনাকি রুবির কাজিন ফ্রেন্ড আমরা বলেছিলাম, এখানে ফ্রান্সিয়ামও ছিল, ফ্রান্সিয়াম ছিল। ওকে, তাহলে এখানে ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে? এখানে আকার বাড়ে যেহেতু এক্সট্রা সেল অ্যাড হয়। তো লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিএম এরকম আনসার। ওকে, এখানে এই যে মৌলটা দেওয়া হয়েছে, এই একটা মৌল, এখানে পর্যায়, কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে বসানো যুক্তিসঙ্গত। ভেঙে ভেঙে এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু করা প্র্যাকটিস করতে হবে, যাতে করে আননোন প্রশ্ন আসলেও করতে পারো। পর্যায় সারণী চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিয়েছি। ওকে, এবার কোশ্চেন আনসার প্র্যাকটিসের মতো একটা ক্লাস তোমাদের দেওয়া হবে। যারা ওই ক্লাসগুলো দেখেনি, দেখবে 3টে ক্লাসে পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে, ট্রিক্সের আলাদা ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখনি অবশ্যই দেখে নিও। দেখো, এই একটা মৌল ইলেকট্রন বিন্যাস করবো আমরা, 18কে ভাঙবো 2,8,8, তাই না? 2 8 10 আর 18। এবারে মৌলটি কটা কক্ষ রয়েছে? 1 2 3টে, তাহলে তৃতীয় পর্যায়ে অবস্থিত। মৌলটি সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন কটা? 8টা। মৌলটি ইলেকট্রন বিন্যাসের নিষ্ক্রিয় গ্যাসের মতো, যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের সর্বোচ্চ কক্ষে হিলিয়াম ছাড়া অন্যান্য সব নিষ্ক্রিয় গ্যাসে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন সবে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে এটা, যেহেতু 8টা ইলেকট্রন রয়েছে। মৌলটি যোজ্যতা কত হবে? 0, তাই মৌলটিকে 0 শ্রেণীতে স্থান দেওয়া যুক্তিসঙ্গত। এর সাথে শেষ প্রশ্ন আছে যে ক্ষারধাতুগুলোর মধ্যে কোনটা রাখা সব থেকে ছোট? ক্ষারধাতুর মানে এগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম পরপর নিচে রয়েছে। সব থেকে ছোট যেটা উপরে রয়েছে, যেহেতু নিচের দিকে আকার বাড়ে, তাহলে উপরে যে রয়েছে লিথিয়াম, তারই আকার সব থেকে বড় হবে। ওকে, তাহলে আজকে আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।